আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে আমরা পদার্পণ যখন করলাম, তখন ভয়াবহ একটা তথ্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই ভয়াবহ তথ্যটা এত ভয়াবহ, এত বিপজ্জনক এবং এত বড় যে সেটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ করতে যাই তাহলে একটা রাত কাটিয়ে দেয়া সম্ভব। দৈনিক কালের কণ্ঠ একটা দুর্দান্ত রিপোর্ট করেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। সেই রিপোর্টে তারা তুলে এনেছে যে ইতিহাসের সবথেকে ভয়াবহতম মুক্তিযোদ্ধাদের অপমানের কাজ, অপমান, অপদস্থ, নির্যাতন, এই কাজগুলো হয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলে। প্রফেসর ইউনূসের আমলে মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করা, এই চেষ্টায় রীতিমতো নোবেল প্রাইজ পাওয়ার জো তৈরি করেছিলেন তিনি এবং তার সরকার। এরকম ভয়াবহ বার্তা উঠে এসেছে দৈনিক কালের কণ্ঠের একটা বিশাল রিপোর্টে। পুরো 1 পৃষ্ঠা মানে তারা খরচ করেছে এই রিপোর্টের প্রধান শিরোনামগুলো ব্যবহার করতে। সেই রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রফেসর ইউনূস কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলতে চেয়েছিলেন এবং সেই মুছে ফেলার ব্যাপারগুলো নিয়ে, চেষ্টাগুলো নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি বলছেন এবং বাস্তবতাটা কি কি উদাহরণ আমরা দিতে পারি, কোথায় কোথায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেই আলোচনা করব এই ভিডিওতে। মহান স্বাধীনতা দিবসের এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মহান স্বাধীনতা দিবসে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে আপনাদের জন্য একটা ভালো খবর দিতে চাই আমাদের পক্ষ থেকে। আমাদের উদ্যোগে একটি ক্ষুধা নিবারণের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যার নাম ফুড ফর অল, অর্থাৎ সবার জন্য খাদ্য। সবার জন্য খাদ্য এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। এটা আলাদা একটা ইউটিউব চ্যানেল হিসেবে ফুড ফর অল আজকে থেকে যাত্রা শুরু করছে এবং সেই প্ল্যাটফর্মের কাজ হবে ক্ষুধার্ত মানুষকে রান্না করে খাবার দেয়া এবং সমাজে একটা বার্তা পৌঁছে দেয়া যেন অসহায় দুস্থ মানুষের কাছে কিংবা তার পাশে যাদের সহায় সম্বল আছে তারা যেন দাঁড়াতে পারেন। ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে সামান্য একটু মানে নিজেকে সামিল করবেন, অর্থাৎ মানে নিজে কন্টেন্ট দেখে উৎসাহ দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা জানিয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনায় যেটা বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। দৈনিক কালের কণ্ঠ যে ভয়াবহ রিপোর্টটা তৈরি করেছে সেই রিপোর্টের একটা পুরো পৃষ্ঠা আপনারা দেখে নিন। সেই একটা পুরো পৃষ্ঠা তারা কিভাবে তৈরি করেছে, তাই সেখানে মূল শিরোনাম তারা করেছে, এত অপমানিত আগে হননি মুক্তিযোদ্ধারা, যত অপমানিত হয়েছেন প্রফেসর ইউনূসের আমলে। এখানে ছোট 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 করে অনেকগুলো পয়েন্ট রয়েছে। সেই অনেকগুলো পয়েন্টে প্রথমে আমরা যাই। সেটা হচ্ছে যে প্রথম অনুসন্ধানে তারা বের করেছে ইউনূস আমলে মুক্তিযোদ্ধা পীড়নের ১.৫ বছর, এই শিরোনামে। অর্থাৎ এই সময়ে যা যা হয়েছে সেই ইতিহাসগুলো তারা তুলে এনেছে। মুক্তিযোদ্ধাদের নির্যাতনের তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছে। সেই নির্যাতনের তুলনামূলক চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের শেষ ১০ বছরের যে ইতিহাস, শেষ 10 বছরে মুক্তিযোদ্ধা নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৫টি, নিহত ৯ জন, আহত বা লাঞ্ছনার শিকার ৫৯ জন। আর সেটার পেছনে কারণ ছিল যেগুলো, সেগুলো হচ্ছে দলীয়, নির্বাচনী কারণ, চাঁদাবাজি, ব্যক্তিগত, ব্যবসায়িক, সম্পত্তি বিষয়ক। তার প্রতিপক্ষ ছিল দুর্বৃত্তরা, উস্কানি, আইনের শাসন না থাকা। আইনের শাসন না থাকার কারণে এই ঘটনাটা ঘটেছে বলে কালের কণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে। পক্ষান্তরে প্রফেসর ইউনূসের ১.৫ বছরে যেটা ঘটেছে, আওয়ামী লীগের ১০ বছরে যা ঘটেছে প্রায় তার চাইতে বেশি ১.৫ বছরেই ঘটেছে। সেখানে বলা হচ্ছে যে এই ১.৫ বছরে ২৫টি ঘটনা ঘটেছে মুক্তিযোদ্ধা নির্যাতনের। নিহত হয়েছেন ২ জন, আহত ১৪ জন। মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে নজিরবিহীন অপমান করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে। চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট,
বক্তব্য দিতে গিয়ে অপদস্থ হওয়া, সংবিধান নিয়ে মুক্তিযোদ্ধারা সেমিনার করার ফলে মবের শিকার এবং সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে প্রেরণ করা, এই ঘটনাগুলো ঘটেছে। কারণ মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধ করা, এটাই মূলত কারণ ছিল যে তারা মুক্তিযোদ্ধা এবং তারা মুক্তিযুদ্ধ করেছেন, এটাই তাদের সব থেকে বড় পাপ। প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। স্বাধীনতা বিরোধী মানে ৭১-এ যারা স্বাধীনতা বিরোধী হিসেবে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে, শুধু তারাই না, ইদানিংকালে নব্য রাজাকার যারা তৈরি হয়েছে, সেই একটা বিশাল গোষ্ঠী কিন্তু এখানে বড় ভূমিকা রেখেছে। উস্কানি হিসেবে কালের কণ্ঠ বলছে মেটিকুলাস ডিজাইন ও রিসেট বাটন চাপার স্বীকারোক্তি। অর্থাৎ প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছিলেন রিসেট বাটন তারা টিপেছেন, তিনি টিপেছেন যেন অতীতের ইতিহাস মুছে ফেলা যায়। এই স্বীকারোক্তির পরে আর কোনো কিছু নতুনভাবে প্রয়োজন হয় না। এই ব্যাপারে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের কারো মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল না। ভয়াবহ মন্তব্য। বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং নতুন সংসদ সদস্য ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি বলছেন, মুক্তিযুদ্ধকে পরাজিত করার শেল্টার মাস্টার ছিলেন ডক্টর ইউনূস। ইশতিয়াক আজিজ উলফাত মুক্তিযোদ্ধা তিনি বলছেন, ৭১-কে অস্বীকারের রাজনীতি মেনে নেওয়া যাবে না। এই রিপোর্টে কালের কণ্ঠ সব থেকে ভয়াবহ যে চিত্রটা তুলে এনেছে, সেই চিত্রের আপনারা শিরোনামটা দেখে নিন। সেখানে কালের কণ্ঠ বলছে, মুক্তিযুদ্ধের স্মৃতি নিশ্চিহ্নের অপচেষ্টা। অর্থাৎ বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মৃতি আছে প্রায় সবগুলোতেই হামলা হয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে। তার কিছু চিত্র কালের কণ্ঠ তুলে এনেছে। সেই চিত্রগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আজকে যে আমরা মহান স্বাধীনতা দিবস পালন করছি, এই স্বাধীনতার ডাক আসার আগেই ১৯শে মার্চ প্রথম রাজপথের যে সংঘর্ষ এবং প্রতিরোধ, সেই ঘটনাটা ঘটেছিল গাজীপুরে। সেই ঘটনাটা ১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার জাহানজেব গাজীপুর থেকে ফিরছিলেন ঢাকায়। এমন সময় ব্রিগেডিয়ার ও তার সঙ্গীদের জয়দেবপুরের রেল ক্রসিং এলাকায় বাধা দেয় বীর ছাত্র জনতা। শুরু হয় বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। এক পর্যায়ে প্রতিরোধকারীদের অন্যতম কাজী আজিম উদ্দিন আহমেদ ব্যক্তিগত বন্দুক থেকে গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে পাকিস্তানি সেনারাও। এই ঘটনায়, গাজীপুরের এই ঘটনায় অন্যতম নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যিনি পরবর্তীতে মন্ত্রিত্ব চলাকালীন সময়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন, এগুলো আমরা দেখেছি। এতে শহীদ হয়েছিলেন নিয়ামত, হুরমত, মনু খলিফা। মহান মুক্তিযুদ্ধের এই প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের স্মৃতি ধরে রাখতে গাজীপুর শহরে জয়দেবপুর রেল লাইনের পশ্চিম পাশে মুক্ত মঞ্চে নির্মিত হয়েছিল সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্য। কিন্তু ভাস্কর্যটি উদ্বোধনের আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সেটি ভেঙে ফেলা হয়, যা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ, সেই প্রতিরোধের ভাস্কর্য কিন্তু প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে ভেঙে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে নানা কথাবার্তা আমরা শুনেছি, টাকা বরাদ্দ হবে, টাকা চাওয়া হয়েছে, কিন্তু সেই টাকা বরাদ্দ দেওয়া হয়নি কোনো ধরনের। শুধুমাত্র এটা না, মুজিবনগর সহ সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মারক ভাস্কর্য নষ্ট করা হয়েছে, সেইগুলোর একটিও পুনর্নির্মাণ কিংবা সেগুলো মেরামত করা, সেই উদ্যোগগুলো আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখিনি। শুধু গাজীপুরের সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্যই নয়, ২০২৪-এর ৫ আগস্ট দেশের অন্তত ৬০টি জেলায় প্রায় ১৫০০ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, টেরাকোটা, মুরাল, স্মৃতিস্তম্ভ ইত্যাদি ভাঙচুর, পুড়িয়ে ফেলা কিংবা উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। ৬০টি জেলায় এই ঘটনা ঘটেছে এবং প্রায় জেলা উপজেলা মিলিয়ে প্রায় ১৫০টি জায়গায় এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে আমরা জানতে পেরেছি। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পুড়িয়ে দেয়া সহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও ভাঙচুর করা হয়েছে। এখনও অনেক জায়গায় কমপ্লেক্সগুলো ভাঙচুরের ক্ষতচিহ্ন বহন করছে। যেখানে মুক্তিযোদ্ধারা আড্ডা দিতেন, সময় কাটাতেন, সেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ওপরে তাহলে রাগ কেন?
রাগটা ছিল তো শেখ হাসিনার উপরে, তাহলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উপরে কেন রাগ, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপরে কেন রাগ, সেই প্রশ্নটা আসবেই। আর সেই প্রশ্নের আপনি সমাধান যদি খুঁজতে চান, তাহলে আপনাকে সেই রহস্য ভেদ করতে হবে, যে রহস্য ভেদ করলে আপনি প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন এবং রিসেট বাটনের সন্ধান পাবেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য মতে আওয়ামী লীগ সরকারের পতনের পর 113টি জেলা উপজেলা, যেটা বলছিলাম যে শতাধিক জেলা উপজেলায় এই ঘটনাগুলো ঘটেছে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে 113টি জেলা উপজেলায়। ভয়াবহ একটা ব্যাপার, এবং কোনোটাই মেরামত করা হয়নি এখন পর্যন্ত। এসব স্থাপনা মেরামত করতে যে টাকা প্রয়োজন, সেই টাকা প্রফেসর ইউনূস বরাদ্দ দেয়নি। সেই টাকা মাত্র 21 কোটি টাকার মতো প্রয়োজন, কিন্তু সেটা বরাদ্দ দেয়নি। কিন্তু প্রফেসর ইউনূস তার 1.5 বছরে অন্তত 3.5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে নিত্য নৈমিত্তিক খরচ বহন করার জন্য। তারা অনেক কিছু করেছে, তারা মানে সেগুলো বলতে চায় না আসলে। সেগুলো বললে মানে মনে হতে পারে যে জুলাই আন্দোলনকে বিতর্কিত করা হচ্ছে। জুলাই আন্দোলনকে বিতর্কিত কিংবা ওই অর্জনকে বিতর্কিত করার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই। কিন্তু যখন আপনি একদিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সব কিছু ভেঙে গুড়িয়ে দেবেন, সেগুলো পুনর্নির্মাণে অর্থ বরাদ্দ করবেন না মাত্র 20-21 কোটি টাকা, তখন আপনি 110 কিংবা 11 কোটি টাকা ব্যয়ে জুলাই জাদুঘর তৈরি করবেন, গণভবন, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন, সেই প্রধানমন্ত্রীর বাসভবনটাকে ধ্বংস করে সেটা করবেন। এই ব্যাপারটা কতটা উচিত আর কতটা মুক্তিযুদ্ধের ওপরে এক ধরনের রাগ মানে উগরে দেওয়া, এই প্রশ্ন যদি কেউ করে ফেলেন ভুলবশত, তাহলে কি তার খুব বেশি অপরাধ হয়ে যাবে? এই প্রশ্ন আসবে সামনে। জানা গেছে এই টাকা বরাদ্দের ব্যাপারে বহু দেন দরবার করা হয়েছে। ডিসি ইওনোরা বরাদ্দ চেয়েছেন, কিন্তু সেই বরাদ্দটা দেয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের দেওয়া তথ্য মতে মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধের 3 শতাধিক প্রামাণ্য ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র মুজিবনগরেই 300 ভাস্কর্য ভাঙা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন, যে মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার শপথ নিল, যে মুজিবনগরের মাধ্যমেই আমরা স্বাধীনতার গোড়াপত্তন করলাম, যে সরকারের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ হলো, সেই মুজিবনগরের 3 শতাধিক ভাস্কর্য প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইনে ভেঙে ফেলা হয়েছে। কেরানীগঞ্জের বাবুবাজারে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এরকম যদি মানে উল্লেখ করতে হয়, তাহলে আপনাকে তো প্রায় মানে কি বলবো, যে প্রায় 200 জেলা উপজেলার কথা অন্তত পক্ষে নাম বলতে হবে, যে জায়গাগুলোতে এই ঘটনা ঘটেছে। ঢাকার বিজয় সরণির কথাই ধরেন। বিজয় সরণিতে শিল্পী শ্যামল সরকারের মৃত্যুঞ্জয় ভাস্কর্য, ময়মনসিংহে সংগ্রহশালার শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ প্রতিকৃতি, নরসিংদীতে শিল্পী অলি মাহমুদ, অলোক সরকার, তপন ঘোষ, ইমরান মাহমুদ নির্মিত তর্জনী এবং মৃণাল হকের রিক্সা ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পী অলোক রায় নির্মিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মারক রিলিফ ভাস্কর্য নির্মীয়মান যেটা ছিল, সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক রেসকোর্স যেটা ছিল, সেই ভাস্কর্য পর্যন্ত ধ্বংস করে দেয়া হয়েছে। সেখানে যে জাদুঘর ছিল, সেই জাদুঘর ভেঙে একেবারে ম্যাসাকার করে দেয়া হয়েছে, যেন মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন থাকতে না পারে। এগুলো কে করেছে, কারা করেছে? নিশ্চয়ই স্বাধীনতা বিরোধীরা করেছে। আর এই স্বাধীনতা বিরোধীদের ওস্তাদ হিসেবে ক্ষমতায় বসেছিলেন কে? যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন প্রফেসর ইউনূসের বয়স কত ছিল? প্রফেসর ইউনূস মানে ভরা যৌবনে কেন মুক্তিযুদ্ধে যাননি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি কি এক ধরনের বাংলাদেশ বিদ্বেষ থেকে, পাকিস্তান প্রীতি থেকে? সেই মানে প্রেম, পাকিস্তান প্রেম কিংবা বাংলাদেশ বিদ্বেষ, সেটাই কি উগরে দিয়েছেন তিনি এই সময়ে? মুক্তিযুদ্ধের সমস্ত কিছুর উপরে আক্রমণ করানোর মানে চেষ্টা কিংবা করানোর কার্যক্রমের মাধ্যমে নিজে হয়তো কিছুই করেননি, কিন্তু যারা করেছে তাদেরকে কিছুই বলেননি, এর মানেই তার সাঁই রয়েছে। তাই তার পেছনে এক ধরনের কি বলবো, যে উৎসাহ দেয়া রয়েছে, তোমরা করো, আমি কিছু বলবো না। ব্যাপারটা তো ওই যে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর খবর শুনে যেমন উক্তি করা হয়েছিল, সো হোয়াট, মানে বঙ্গবন্ধু মরে গেছে, তাহলে কি হয়েছে? এই ব্যাপারগুলোই মহান স্বাধীনতা দিবসে আমাদেরকে পড়াচ্ছে। মুজিবনগরের মানে যেমন মুজিবনগর স্মৃতিসৌধের স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার কাজ করে আসছিলেন সুভাষ মল্লিক। তিনি বলছেন মুজিবনগরের সৌন্দর্য সব শেষ হয়ে গেছে,
আর ভালো লাগছে না, পর্যটকরা এসে এখানে কি দেখবেন, আসলেই কিছু দেখার নেই। আপনি যদি মুজিবনগরে যান তাহলে দেখবেন যে মুজিবনগরের সৌন্দর্য মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, একেবারে টার্গেট করা হয়েছে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলোতে, এবং টার্গেট করে করে সেই ভাস্কর্যগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। মুজিবনগর সরকারের শপথ, মুজিবনগর সরকার প্রধানদের আনসারদের স্যালুট দেয়া সহ নানা কিছু, বঙ্গবন্ধুর ভাস্কর্য তো ছিলই, সব কিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই কারণেই কালের কণ্ঠ যেটা বলছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনা ঘটেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা, লাঞ্ছিত করা, নির্যাতন করা এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ধ্বংস করার যে নজির, সেই নজির বাংলাদেশের ইতিহাসে কখনো এর সামান্য একটু অংশও ঘটেনি। তাহলে আপনি প্রফেসর ইউনূসকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলবেন নাকি বিপক্ষের শক্তি বলবেন, সেই দায়িত্ব আপনাকে নিজেই নিতে হবে। দায়িত্ব আপনার, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।